আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 রিভিশন ক্লাস অধ্যায় হচ্ছে 5। আজকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সংক্ষিপ্ত প্রশ্ন রিভিশন করব। দেখো, এই যে প্রথমে আমরা এই প্রশ্নটা যদি সমাধান করি, খুব সহজ, খুবই সহজ। দেখো, তোমাকে কি বলছে np4 সমান সমান যদি 4 ইন্টু np3 হয় বা হলে np4 সমান 4 ইন্টু np3 হলে n এর মান কত, n এর মানটা বাহির করো। এই n এর মানটা তোমার কি করতে হবে, বাহির করতে হবে। তাহলে কিভাবে বাহির করবা? খুব সহজ। দেখো, তুমি লিখবা দেওয়া আছে, তুমি কি লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার কাছে np4 সমান কি দেওয়া আছে 4 ইন্টু কি দেওয়া আছে np3 দেওয়া আছে, এরকম দেওয়া আছে না? আচ্ছা, আমার কি বাহির করতে হবে, n এর মান বাহির করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে বাহির করব? তুমি লিখবা বা এটাকে তুমি কি করো, সূত্র প্রয়োগ করো। মানে কি np4 সমান আমি কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি, ডিভাইডেড আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n-4 লিখতে পারি, এরকম লিখতে পারি না? ইকুয়াল 4 আছে 4 থাকুক, আমি np3 সমান কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি, ডিভাইডেড আমি কি লিখতে পারি n-3 লিখতে পারি, ঠিক না? এই যে এই সূত্রের সাহায্যে আর কি, np আর এই সূত্রের সাহায্যে করছি, ঠিক না? হ্যাঁ, তাহলে বা আমি এই জায়গায় কি করতে পারি বলো তো? দেখো, আমি এই জায়গায় এই ফ্যাক্টোরিয়াল nটাকে যদি ভেঙে দিই, তাহলে n ইন্টু আমি লিখতে পারি n-1, তারপর n-2, তারপর হচ্ছে n- কি লিখতে পারি বলো তো 3, তারপর আমি ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে তারপর লিখবো কি n-4। কেন ফ্যাক্টোরিয়াল চিহ্ন দ্বারা আটকে দিলাম বলো তো? কারণ নিচে n-4 আসে বিধায় কাটাকাটি করবো, ঠিক আছে? তাহলে n-4 নিচে রইলো, ইকুয়াল এই পাশে আছে কি 4 আছে 4টা রইলো, ইন্টু এই nটাকে ভাঙবো, ফ্যাক্টোরিয়াল nটাকে ভাঙলে কি হবে বলো তো? দেখো n ইন্টু, এটা কিন্তু n, হ্যাঁ, n ইন্টু n-1, তারপর কত কত বলো তো 2, তারপর কত বলো তো n-3, ফ্যাক্টোরিয়াল দ্বারা আটকে দাও n-3 কে। কেন বলো তো? কারণ নিচে কি আছে, ফ্যাক্টোরিয়াল n-3 আছে, n-3 আছে। তাহলে তুমি একটা কাজ করতে পারবা, দেখো এইটা এটা কাটতে পারবা, এটা কি করতে পারবো, কাটতে পারবা। হ্যাঁ, জায়গায় তো হবে না দেখা যাচ্ছে, তাহলে কি করো, অন্য একটা পেজেই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপর তুমি এখন কি পাবা বলো তো? বা তুমি এই জায়গায় কি পাবা, শুধু দেখো এইটুকু জিনিস পাবা, এইটুকু জিনিস তুমি পাবা, এইটুকু জিনিস তুমি পাবা। মানে কি n ইন্টু কি n-1 আর n-2, আর তুমি পাবা হচ্ছে n-3, এরকম পাবা। ইকুয়াল এই পাশে 4 ইন্টু তুমি কি পাবা বলো তো? এটা তো কাটাই, শুধু কি পাবা 4 ইন্টু এইটুকু জিনিস তুমি পাবা। 4 তো আমি লিখছি, আর এইটুকু জিনিস পাবো, মানে কি n ইন্টু n-1 আর কি পাবো n-2, এইটুকুই তো আছে না? হ্যাঁ, আর এটা তো কাটাই, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি বলতো? একটা কাজ করো, 4টাকে এই পাশে রেখে দাও আর এই জিনিসগুলোকে এই পাশে নিয়ে আসো। তাহলে এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে আগে এইগুলো লিখো, n ইন্টু n-1, n-কত 2 আর n-কত 3, ডিভাইডেড এই জিনিসগুলোকে এই পাশে আনো। তাহলে কি হবে, n ইন্টু কত হবে n-1 আর হচ্ছে n- কত হবে 2, এরকম না? হ্যাঁ, তাহলে n কাটা n-1, n-1 কাটা n-2 কাটা, ইকুয়াল এই পাশে শুধু কি থাকবে, তাহলে 4 থাকবে। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, শুধু কি আছে আমার কাছে n-3 আছে, ইকুয়াল এই পাশে 4 আছে। তাহলে আমার কি কার মান দরকার, n এর মান দরকার না? nটাকে রেখে দাও আর -3 কে এই পাশে নিলে কি হবে, প্লাস হবে। সুতরাং n এর মান কত পাইছি বলো তো? 7 পাইছি। তাহলে এটা কি আমার আনসার না? হ্যাঁ, এটা আমার আনসার, ঠিক না? এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, তাহলে দেখো, জায়গা যেহেতু বেশি লাগে, তাহলে এই পাশে দাগ দিয়ে রাখলাম, এই পাশে কিছুটা কাজ করবো, এই পাশে কিছুটা কাজ করবো। হ্যাঁ, এই অঙ্কটা। তাহলে এটা সমাধান করি। আমার কাছে কি দেওয়া আছে ভাই? আমার কাছে এইটুকু জিনিস দেওয়া আছে। আমার কি বাহির করতে হবে? n এর মানটা বাহির করতে হবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি কি লিখবে বলো তো? np4 সমান তুমি কি লিখতে পারো বলো তো? ফ্যাক্টোরিয়াল n লিখতে পারো, ডিভাইডেড তুমি কি লিখতে পারো বলো তো? ফ্যাক্টোরিয়াল n- কি লিখতে পারো, 4 লিখতে পারো, ঠিক না? ইকুয়াল 12 আছে 12 রইলো, ইনটু np2 সমান কি লিখতে পারো, ফ্যাক্টোরিয়াল n লিখতে পারো, ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n- কি লিখতে পারো, 2 লিখতে পারো, এরকম লিখতে পারো না? হ্যাঁ, এখন তুমি একটা কাজ করবা, তুমি ফ্যাক্টোরিয়াল nটাকে ভাঙো, ভাঙলে কেমন হবে? n ইনটু কমন হবে n-1 হবে, n-2 হবে, কত হবে 3 হবে, আর যেহেতু নিচে ফ্যাক্টোরিয়াল n-4 আছে, এই জন্য আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে n-4 কে আটকে দেব। তো যেহেতু নিচে কি আছে আমার বলো তো? ফ্যাক্টোরিয়াল n-4 আছে, ঠিক না? এখন তো এই পাশে জায়গা হবে না, জায়গা লাগবে বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা দাগ মনে করো নাই, এটা মনে করো দাগ মনে করো নাই, ইকুয়াল 12 আছে 12 রইলো, ইনটু এই মনে করো এটা দাগটা মনে করো নাই, তাহলে 12 আছে 12 রইলো, ফ্যাক্টোরিয়াল n কে যদি ভাঙবো তাহলে কেমন হবে? n ইনটু কত হবে, n-1 হবে, আর নিচে যেহেতু ফ্যাক্টোরিয়াল n-2 আছে, তার মানে তুমি এই জায়গায় n-2 কে ফ্যাক্টোরিয়াল দ্বারা আটকে দাও। আর নিচে কি আছে বলো তো? নিচে আছে কি বলো তো? ফ্যাক্টোরিয়াল n-2 আছে, ঠিক না? তাহলে এটা আর এটা কি যাবে, কাটা যাবে, আর এটা কি যাবে,
কাটা যাবে। তাহলে তোমার থাকবে কি বলতো, তোমার থাকবে হচ্ছে এই পাশে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান থাকবে, আর থাকবে n মাইনাস টু থাকবে, আর কি থাকবে n মাইনাস থ্রি থাকবে। এই পাশে কি থাকবে 12 ইন্টু কি থাকবে শুধু n ইন্টু কি থাকবে n মাইনাস ওয়ান থাকবে। তাহলে তোমার এখন কাজ কি, এইটুকু জিনিসকে তুমি এই পাশে আনতে হবে। হ্যাঁ, তাহলে এই পাশে নিয়ে আসো। তাহলে এই পাশে যা আছে তা লিখো n ইন্টু n মাইনাস ওয়ান আর n মাইনাস টু আর হচ্ছে কি n মাইনাস থ্রি। আর এটাকে এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে। এই যে ভাগ n ইন্টু কি বলতো n মাইনাস ওয়ান। তাহলে n কাটে দাও, n মাইনাস ওয়ান কাটা, আর এই পাশে কি আছে বলতো, শুধু আছে কি বলতো 12। এই যে 12টা কিন্তু রয়েছে, ঠিক না? আচ্ছা, তাহলে আমি যদি এই পাশে করতেছি, হ্যাঁ এখন কাজটা আমি এই পাশে করতেছি, তাহলে বা দেখো আমার কি রয়েছে, শুধু কি রয়েছে দেখো তো, না এটাও তো জায়গা লাগবে বেশি। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, দেখো আমি অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি। দেখো তাহলে দেখো এখন নিচেই করতেছি। হ্যাঁ, তাহলে বা আমার কাছে কি রইলো বলতো, আমার কাছে রয়েছে দেখো n মাইনাস টু রয়েছে, আর কি রয়েছে বলতো n মাইনাস থ্রি রয়েছে, আর এই সমান সমান এই পাশে কি রয়েছে 12 রয়েছে। তাহলে আমি যদি একটা কাজ করি, এই এর সাথে আর কি n মাইনাস টুর সাথে n মাইনাস থ্রি, n মাইনাস টু এর সাথে n মাইনাস থ্রি কি আকারে আছে বলো তো, গুণ আকারে আছে। তাহলে গুণ করে ফেলো, n দ্বারা প্রথমে গুণ করো, n দ্বারা এই দুটি জিনিসকে আগে গুণ করো। তাহলে n দ্বারা n কে গুণ করলে হবে তোমার n স্কোয়ার, আর n এর সাথে মাইনাস থ্রি গুণ করলে হবে কত বলো তো, মাইনাসের 3n, ঠিক না? এখন মাইনাস টু দ্বারা এটাকে গুণ করো, তাহলে মাইনাস টু এর সাথে n গুণ করলে হবে মাইনাসের 2n, আর মাইনাস এই দেখো এই যে মাইনাসের মাঝে গুণ করলে হবে প্লাস, আর 3 দোকানে কত হবে 6 হবে, আর 12কে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাসের 12 ইকুয়াল এই পাশে হবে 0। তাহলে তুমি আসলে কি পাচ্ছ বলো তো, তুমি পাচ্ছ n স্কোয়ার মাইনাস দেখো 5n পাচ্ছ। কেন বলো তো, মাইনাসের 3n মাইনাসের 2n কত হলো, মাইনাসের 5n, আর মাইনাসের 12 থেকে প্লাসের 6 চলে গেলে মাইনাসের কি থাকবে 6 থাকবে, ইকুয়াল হচ্ছে 0। এখন তোমার কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মানে কি, এই যে মাইনাস 5nটাকে ভেঙে দুইটা সংখ্যা বানাতে হবে এবং তাদের যোগ বিয়োগ করলে যেন এই সংখ্যাটা হয়, ঠিক না? মিডিল টার্ম তো তোমরা করতেই পারো। তাহলে আমি দেখো করতেছি, দেখো কিভাবে করব। n স্কোয়ার মাইনাস আমি লিখতে পারি 3n, আমি লিখতে পারি মাইনাসের কি লিখতে পারি, মাইনাসের না আমি এরকম লিখতে পারি, ধরো আমি মনে করে লিখলাম 6n, কি লিখলাম বলো তো 6n লিখলাম, মাইনাসের 6n লিখলাম, এই পাশে প্লাস লিখলাম, একটা n লিখলাম, মাইনাস 6 আছে রইলো ইকুয়াল 0 আছে রইলো। তাহলে দেখো মাইনাসের 5nটাকে আমি কি করছি, মাইনাসের 6n লিখছি প্লাস n লিখছি, মানে হচ্ছে মাইনাসের 6n থেকে যদি প্লাসের একটা n চলে যায় তাহলে কিন্তু মাইনাসের 5nই থাকে। মানে কি, একে ভেঙে দুটি সংখ্যা বানাতে হবে এবং তাদের যোগ বিয়োগ করলে যেন এই সংখ্যাটাই হয়, এটাই তো হয়েছে। দেখো মাইনাসের 6n থেকে প্লাসের একটা n চলে গেলে কিন্তু মাইনাসের 5nই থাকে, ঠিক না? এখন আমার কি করতে হবে, দেখো এইটুকু জিনিস থেকে আমি কি করতে পারি, একটা n কমন নিতে পারি। তাহলে কি থাকবে বলো তো, দুইটা n থেকে একটা n কমন চলে গেলে একটা n থাকবে, n তো কমন চলে গেছে, শুধু থাকবে মাইনাসের 6, আর প্লাস আমি এই জায়গায় একটা 1 কমন নেব। কি কমন নেব, প্লাস 1 কমন নেব। তাহলে 1 কমন নিলে কি থাকবে, এই কমনে আর একটা নামকে ভাগ করা, তাহলে 1 দ্বারা তুমি n কে ভাগ করো, তাহলে nই হবে, আর প্লাসে মাইনাসে তো মাইনাস হবে, আর 1 দ্বারা 6 কে ভাগ করলে কি হবে 6 হবে, ইকুয়াল হচ্ছে তোমার 0। তাহলে তুমি আসলে কি পাচ্ছ বলো তো, তুমি পাচ্ছ হচ্ছে দেখো n মাইনাস 6, দেখো n মাইনাস 6 একটা কমন নিলাম, আর বাইরে আছে কি বলতো n প্লাস কত আছে বলতো 1 আছে, ইকুয়াল কত বলতো 0। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হয় n মাইনাস 6 ইকুয়াল 0, অথবা আমি কি লিখতে পারি বলতো, অথবা আমি লিখতে পারি n প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে সুতরাং আমি লিখতে পারি কি n সমান সমান হচ্ছে 6, আর এই জায়গায় লিখতে পারি সুতরাং n সমান সমান কত বলতো মাইনাস 1। তুমি একটা কথা অবশ্যই মনে রাখবা, n এর মান কখনো নেগেটিভ হতে পারবে না, n এর মান কখনো কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। সুতরাং তুমি লিখবা n এর মান, সুতরাং n এর মান হচ্ছে কত 6, যেহেতু তুমি সাইড, যেহেতু n সমান সমান মাইনাস 1 কি গ্রহণযোগ্য নয়, n এর মান কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, গ্রহণযোগ্য নয়। মানে হচ্ছে এই দেখো তুমি যে এই NPR সূত্রটা অ্যাপ্লাই করো না, n এর মান কখনোই কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, এই n এর মানটা কি হতে হবে, পজিটিভ হতে হবে, মনে রাখবা। তাহলে দেখো n সমান সমান কখনো মাইনাসের মান গ্রহণযোগ্য হবে না এই বিন্যাসের বেলায়, ঠিক আছে? n সমান সমান কখনো মাইনাসের মান গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? তার শুধু গ্রহণযোগ্য মান কি 6 না, তাহলে n এর মান হচ্ছে 6, মনে রাখবা। ওকে, আচ্ছা ওকে। তাহলে আমরা যে 3 নম্বর অঙ্কটা সমাধান করি, এই যে 3 নম্বর অঙ্কটা তাহলে কেমন হবে, তাহলে একই দেখো আমার দেওয়া আছে কিন্তু এইটুকু জিনিস আমার কি বাইর করতে হবে, n এর মান বাইর করতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কি লিখবে, অবশ্যই তুমি লিখবে বা np4 সমান কি লিখতে পারো, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n মাইনাস কি লিখতে পারো 4, ইকুয়াল 14 আছে, 14 আপাতত থাকুক,
ইনটু এইভাবে, আর n মাইনাস টু পি থ্রি, মানে n মাইনাস টু পি থ্রি সমান এটা সমান কি লিখতে পারো বলো তো? এই n এর জায়গায় কি আছে, n মাইনাস টু আছে না, তাহলে তুমি n মাইনাস টুকে তুমি ফ্যাক্টরিয়াল করো, তারপর ডিভাইডের চিহ্ন দিবা, তারপর নিচে কি করবা, ফ্যাক্টরিয়াল চিহ্ন দিবা, এইটুকু এই n মাইনাস টু থেকে থ্রি কি করবা, মাইনাস করবা, ঠিক না? n মাইনাস টু মাইনাস হচ্ছে থ্রি, n থেকে আর কি মাইনাস করতে হয় না, এটা হচ্ছে n, এটা হচ্ছে r, তাহলে n মাইনাস r করতে হয় না, যে n মাইনাস r, ঠিক না? ওকে, তাহলে বা আমি কি করতে পারি বলতো, এটাকে যদি ভাঙি, এই এনটাকে যদি ভাঙি, তাহলে আমি লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান লিখতে পারি, তারপর n মাইনাস টু লিখতে পারি, তারপর লিখতে পারি n মাইনাস থ্রি লিখতে পারি, তারপর ফ্যাক্টোরিয়াল দিয়ে কি লিখবো, n মাইনাস ফোর লিখবো। কেন বলতো ফ্যাক্টোরিয়াল দ্বারা লিখছি, কারণ নিচে কি আছে বলতো, ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফোর আছে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফোর আছে, কারণ কাটাকাটি করতে পারবো, ঠিক আছে? ইকুয়াল আছে কত, 14 লিখলাম। এই পাশে কি করব, দেখো আমরা কি করতে পারি একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু আছে, আপাতত এটা এবার থাকুক, এর নিচে কি হয় দেখি তো, n তো n ই থাকবে, আর মাইনাসের হয়ে যাবে কত বলো তো, 5। কেন বলো তো, n n ই রইল, মাইনাসের টু মাইনাসের থ্রি মানে কত, মাইনাসের 5। আচ্ছা, তাহলে এটা কেটে দিই, হ্যাঁ। আচ্ছা, তাহলে বা আমি পাচ্ছি n ইন্টু n মাইনাস ওয়ান, আর হচ্ছে n মাইনাস কত পাচ্ছি, টু পাচ্ছি, আর n মাইনাস কি পাচ্ছি, থ্রি পাচ্ছি, এটা কাটা। আর 14 আছে, 14 আপাতত থাকুক। আমি এই জায়গায় এই ফ্যাক্টোরিয়াল n মাইনাস টুকে একটু ভাঙবো, তাহলে কীভাবে ভাঙবা, প্রথমে n মাইনাস টু লিখতে হবে ফ্যাক্টোরিয়াল ছাড়া, তারপর আরেকটা পদ লিখলে কি করতে হবে, n মাইনাস থ্রি লিখতে হবে, তারপর আরেকটা পদ লিখলে n মাইনাস কি লিখতে হবে, ফোর লিখতে হবে, আরেকটা পদ লিখলে কি লিখতে হবে, n মাইনাস ফাইভ লিখতে হবে, ঠিক না? কিন্তু এটাকে ফ্যাক্টোরিয়াল দ্বারা আটকে দেবো, কেন আটকে দেবো, কারণ নিচে ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফাইভ আছে বিদায়, এটা কাটাকাটি করা যাবে বিদায়, বুঝছো কথা? হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, আমরা পাচ্ছি n ইন্টু কত, n মাইনাস ওয়ান, আর এই জায়গায় n মাইনাস টু, আর হচ্ছে n মাইনাস কত বলো তো, থ্রি, আর এই পাশে আছে হচ্ছে 14 ইন্টু হচ্ছে কত বলো তো, n মাইনাস টু, আর কি আছে, n মাইনাস কি আছে, থ্রি আছে, আর কি আছে বলো তো, n মাইনাস ফোর আছে। ওকে, এখন আমরা কি করবো, অবশ্যই এইটুকু জিনিসকে এই পাশে নিয়ে আসবো, ঠিক না? এটাই তো করবো নাকি? তাহলে আমরা কি লিখতে পারি, এইটুকু আগে লিখো, n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস হচ্ছে টু, আর হচ্ছে n মাইনাস থ্রি, ডিভাইডে, যেহেতু এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, মানে কি n মাইনাস টু, আর হচ্ছে n মাইনাস কত বলতো, থ্রি, আর হচ্ছে কত, n মাইনাস কত বলতো, ফোর, ইকুয়াল এই পাশে কি থাকবে, শুধু 14 থাকবে। তাহলে দেখো, এই যে দেখো n মাইনাস টু কাটা, আর n মাইনাস থ্রি কিন্তু কাটা, তাহলে আমার কিন্তু হচ্ছে না, আমার কিন্তু আরেকটা পেজ লাগবে। তাহলে আমি কোথায় করব এই কাজটা, আমি অন্য একটা পেজ নিয়ে কাজ করতে হবে। দাঁড়াও দেখি পেজ আছে কিনা। ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে, তাহলে বা আমি কি লিখতে পারি বলতো, তাহলে শুধু উপরে কি আছে বলতো, উপরে আছে বলো n ইন্টু কি আছে বলতো, n মাইনাস ওয়ান আছে, আর নিচে কি আছে বলতো, n মাইনাস ফোর আছে, ঠিক না? এরকম আছে, আর এই পাশে কি আছে বলতো, 14 আছে। আচ্ছা, এখন আমি কি করতে পারি, আর গুণন করতে পারি। দেখো এর নিচে মনে হয় কি আছে, একটা ওয়ান আছে, তাহলে আর গুণনটা করে পেলাম, তো ওয়ানের সাথে এটা গুণ করলে কি হবে, n ইন্টু n মাইনাস ওয়ানই হবে, আর 14 সাথে এটা গুণ করো, তাহলে 14 ইন্টু কি হবে বলতো, n মাইনাস ফোরই হবে, ঠিক না? আচ্ছা, তাহলে বা আমরা যদি ক্যালকুলেশনটা করি, এটার সাথে এটা গুণ করো, n আর n গুণ করলে হবে n স্কোয়ার, আর মাইনাস সাথে মাইনাস দিলাম, n এর সাথে ওয়ান গুণ করলে আসলে nই হবে, আর 14 সাথে n গুণ করলে হবে 14n, আর মাইনাস দিয়ে দিলাম, 4 14 কত বলতো, 4 4 16, 6 হাতে আছে 1, 4 ওকে 4 1 56, ঠিক না? ওকে, এখন এইটুকু জিনিস এই পাশে নিয়ে আসো, তাহলে কেমন হবে, n স্কোয়ার মাইনাস n তো আছেই, আর এটাকে এই পাশে আনো, হয় তাহলে এটা 14 হচ্ছে প্লাসের, এই পাশে আসলে হবে মাইনাসের 14n, এটা মাইনাসের এই পাশে আসলে হবে প্লাসের 56, ইকুয়াল এই পাশে হবে 0। তাহলে আমরা কি করতে পারি বলতো, ক্যালকুলেশনটা করি। দেখো n স্কোয়ার মাইনাসের হবে, দেখো 14n, আর একটা হচ্ছে দেখো মাইনাসের 14n, আর মাইনাসের একটা n, তাহলে কত হইলো, মাইনাসের 15টা n হইলো, আর প্লাস কত আছে বলতো, 56, ইকুয়াল কত বলতো, 0। তাহলে এখন আমার কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে কি মিডিল টার্ম করতে হবে, ঠিক আছে? মিডিল টার্ম করতে হবে। তাহলে দেখো এটা একটু বড় মিডিল টার্ম, একটু দেখো আমি যদি লসাগু করি, আমি যদি 56কে ভাগ করি, তাহলে কেমন হবে, 56কে ভাগ করলে হবে কত দ্বারা ভাগ করতে পারি বলতো, 14 দ্বারা ভাগ যায় না, 4 14 কত, 56, ঠিক না? দেখো 4 14 না করে আমরা যদি আরেকটু ভেঙে করি, দেখো 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত হবে, 2 দ্বারা ভাগ যাবে কি, যাবে না।
2 দ্বারা ভাগ যাবে না, কত দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা ভাগ যাবে। 56 রে 56 ভাগ হচ্ছে 2 যাবে কি? হ্যাঁ যাবে তো, 2 দ্বারা যাবে। 28 দোকানে 56। তারপর আমরা যদি আরো ভাঙি, মনে করো 2 দ্বারা ভাঙি, তাহলে 14 দোকানে 28, তারপর আবার 2 দ্বারা ভাঙলে 7 দোকানে হবে 14, ঠিক না? তাহলে কত হবে দেখো তো, 2 দোকানে 6, 7 দোকানে 8, আর এই জায়গায় হচ্ছে 7, তাহলে এইটুকু জিনিস হচ্ছে 8 হয়, ঠিক না? তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো যে n স্কয়ার মাইনাস হচ্ছে দেখো 8n মাইনাসে তুমি লিখতে পারো, আর 7 আছে না, তাহলে 7n লিখতে পারো, আর প্লাস 56 আছে, লিখো প্লাস 56 আছে কি, তুমি লিখো ইকুয়াল হচ্ছে কত বলো 0। এখন আমি কি করছি বলো তো, মাইনাসের 15nটাকে আমি এইভাবে লিখছি, দেখো আমি কিন্তু এই যে 56 রে ভাগ করছি, 2 দ্বারা ভাগ করলে হয় 28, আর 2 দ্বারা ভাগ করলে হয় 14, আর 2 দ্বারা ভাগ করলে হয় কত 7। আমি 2 দোকানে 6, 7 দোকানে 8, এই 8 কে লিখছি মাইনাসের 8n, আবার এই 7 কে লিখছি মাইনাসের 7n, তাহলে কি হইলো মাইনাসের 8n মাইনাসের 7n কত হইলো, মাইনাসের 15n হইলো না? হইলো, হ্যাঁ হইলো। আমি এইভাবে কাজটা করছি আর কি। তাহলে এইটুকু জিনিস থেকে যদি তুমি n কমন নাও, তাহলে তোমার n মাইনাস কত থাকবে, 8 থাকবে, আর এইটুকু জিনিস থেকে তোমার কি কমন নিতে পারবা, তুমি 7 কমন নাও। কি কমন নিবা? মাইনাসের 7। তুমি কি কমন নিবা? মাইনাসের 7 কমন নিলে কি হবে, তোমার n মাইনাস 8টা হবে। দেখো আমি এইটুকু জিনিস থেকে কি কমন নিছি, n কমন নিছি, পাইছি কি n মাইনাস 8 পাইছি। তাহলে এইটুকু জিনিস থেকে তোমার এমন একটা জিনিস কমন নিতে হবে যেন তুমি n মাইনাস 8টাই পাও, ঠিক আছে? তাহলে মাইনাস 7 কমন নিলে আমি কি পাবো, n মাইনাস 8 পাবো, ঠিক আছে? দেখো কিভাবে পাই, মাইনাস 7 তো কমন নিয়েই নিচ্ছি, তাহলে শুধু থাকবে n, এই দেখো প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে, আর 7 দ্বারা তুমি 56কে ভাগ করো, 7 আটা কত হবে, 56 হবে, ইকুয়াল হচ্ছে কত 0, বুঝছো কথা? হ্যাঁ এভাবে। তাহলে বা আমরা কি পাচ্ছি বলো তো, n মাইনাস 8, দেখো এই দুইটা থেকে একটা কমন নিলাম, আর বাইরে কি আছে n মাইনাস 7, মানে কি n মাইনাস 7 ইকুয়াল কত বলো তো 0। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা লিখতে পারি হয় n মাইনাস 8 ইকুয়াল 0, অথবা আমরা কি লিখতে পারি বলো তো, অথবা আমরা লিখতে পারি n মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে সুতরাং লিখতে পারি n সমান সমান হচ্ছে 8, আর এই জায়গায় লিখতে পারি সুতরাং n সমান সমান কত 7। তাহলে n এর মান কত বলো তো, n এর মান হচ্ছে 2টা, তাহলে সুতরাং n এর মান হচ্ছে 8 অথবা কত বলতো, 8 অথবা 7, এটা হচ্ছে তোমার আনসার। কথা বুঝছো? হ্যাঁ এটাই হচ্ছে তোমার আনসার। ওকে, এখন আমরা আরেকটা কাজ করব, দেখো আমরা এই অঙ্কটা সমাধান করব। কি বললাম, এই অঙ্কটা আমরা সমাধান করব, এই অঙ্কটা 4 নাম্বার এই অঙ্কটা আমরা সমাধান করব। কি বলছে দেখো, 65320 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায় নির্ণয় করো। মানে আমার কি করতে হবে, 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা গঠন করতে হবে, মানে কি বিজোড় সংখ্যা গঠন করতে হবে, এবং বিজোড় সংখ্যাগুলো কি থাকতে হবে, 5 অঙ্কের থাকতে হবে, এটা বলছে আর কি। আচ্ছা একটা কথা বলো তো, দেখো তো 653, আচ্ছা তোমাকে আমি ধীরে ধীরে করি। প্রথম কাজটা কি তোমার বলো তো, প্রথম কাজটা হচ্ছে এখানে মোট কয়টা অঙ্ক আছে সেটা লেখা, ঠিক না? তাহলে তুমি লিখবে এখানে মোট অঙ্ক, তুমি লিখবে সমাধান করতেছি, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে তোমার এখানে মোট কয়টা অঙ্ক আছে এটা লেখা। এখানে মোট অঙ্ক আছে, এখানে মোট অঙ্ক আছে কয়টা বলো তো, 5টা, 1 2 3 4 5টা, এখানে মোট অঙ্ক আছে 5টি, ঠিক আছে কথা? আচ্ছা এখন তোমার কি করতে হবে, 2 নাম্বার কাজটা কি বলতো, 2 নাম্বার কাজটা হচ্ছে দেখো এই রুলসের ক্ষেত্রে তুমি কি করবা দেখো। আচ্ছা বলো তোমাকে কি বলছে, বিজোড় সংখ্যা 5 অঙ্কের কি সার্থক বিজোড় সংখ্যা গঠন করতে হবে। বলো তো এই 5টি অঙ্ক আছে, তাহলে এই 5টি অঙ্ক দ্বারা যদি আমি বিজোড় সংখ্যা গঠন করি তাহলে কিভাবে গঠন করতে পারবো বলো তো। দেখো এই জায়গায় বিজোড় সংখ্যা কে কে আছে, 5 আছে আর 3 আছে, 5টি অঙ্কের মধ্যে বিজোড় সংখ্যা আছে 5 আর 3। তাহলে আমি বলতে পারি না, আমি কি বলতে পারি না যে বিজোড় সংখ্যা গঠন করা যাবে যদি শেষের অঙ্কটি 5 অথবা 3 হয়। একটা বিজোড় সংখ্যা কখন হবে বলো, মনে করো 443 লিখলাম, এটা কি বিজোড় সংখ্যা না? কিভাবে বুঝলা, এই যে 3 আছে বিদায়, এই লাস্টের সংখ্যাটা কি আছে 3 আছে বিদায়। অথবা লিখলাম 500 মনে করো 69, এটা কি বিজোড় সংখ্যা না? হ্যাঁ বিজোড় সংখ্যা। কিভাবে বুঝলা, কারণ এই যে 9 আছে বিদায়। তাহলে আমি এটাই বলছি যে বিজোড় সংখ্যা গঠন করা যাবে যদি শেষের অঙ্কটি কত হয়, 5 হয় অথবা 3 হয়। কারণ শেষের অঙ্কটি যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটাই কি হবে, বিজোড় সংখ্যা হবে। মানে শেষের অঙ্কটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যাটাই কি হবে, সম্পূর্ণ সংখ্যাটা কি হবে, বিজোড় সংখ্যাই হবে। আমি এটাই বলছি। তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে আমার এই কথাটা লেখা যে বিজোড় সংখ্যা গঠন করা যাবে যদি শেষের অঙ্কটি 5 অথবা 3 হয়, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। তাহলে আমরা এটাই লিখবো যে যেহেতু বিজোড় সংখ্যা গঠন করতে হবে তাহলে আমরা এটাই লিখবো যে বিজোড় সংখ্যা গঠন করা যাবে, এটা 2 নাম্বার কাজ লিখতেছি। হ্যাঁ বিজোড় সংখ্যা কি যাবে ভাই, গঠন করা যাবে যদি শেষ স্থানে বা শেষ অঙ্কটি যাই বলো, যদি শেষ স্থানে 5 অথবা
অথবা কি থাকে 3 থাকে, ঠিক না? যদি শেষ স্থানে 5 অথবা কি থাকে 3 থাকে, অথবা তুমি লিখতে পারো বিজোড় সংখ্যা গঠন করা যাবে যদি শেষ অঙ্কটি বা শেষের অঙ্কটি 5 অথবা 3 হয়, এইভাবেও লিখতে পারো। এটা কিন্তু 2 নম্বর কথাটা তুমি লিখছো। ওকে, আচ্ছা এখন তাহলে তুমি তাহলে লিখবা। এখন 3 নাম্বার কাজ কিন্তু করবা। এখন 3 নাম্বার কাজ হচ্ছে, 3 নাম্বার কাজটা হচ্ছে, দেখো 3 নাম্বার কাজটা হচ্ছে তোমার যে তুমি শেষ স্থানে তুমি এই কথাটা লিখবা যে শেষ স্থানে কি বলতো, শেষ স্থানে 3 রেখে, কি রেখে 3 রেখে, শেষ স্থানে 3 রেখে বাকি শেষ স্থানে তুমি 3 রাখবা, মানে কি 3 ফিক্সড হয়ে গেছে শেষ স্থানে, মানে কি তুমি যে অঙ্কগুলা তুমি গঠন করবা, যে সংখ্যাগুলো তুমি গঠন করবা, এই প্রত্যেকটা সংখ্যার কি থাকবে শেষ স্থানে, কি থাকবে 3 থাকবে। দেখো শেষ স্থানে 3 রেখে আমি এখন যে সংখ্যাগুলো গঠন করব বা যে বিন্যাস সংখ্যাগুলো বাহির করব, এই প্রত্যেকটা বিন্যাস সংখ্যার কি থাকবে শেষ স্থানে, কি থাকবে 3 থাকবে। তার মানে কি 3 ফিক্সড হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে শেষ স্থানে 3 রেখে 5টি সংখ্যার মধ্যে যদি 3 ফিক্সড হয়ে যায়, তাহলে বাকি কয়টা সংখ্যা থাকবে? 4টা সংখ্যা থাকবে না? হ্যাঁ, 4টা সংখ্যা থাকবে। তাহলে তুমি লিখবে তাহলে শেষ স্থানে 3 রেখে বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যা, বাকি 4টি অঙ্কের কি সংখ্যা ভাই? বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যাটা কেমন হবে? ফ্যাক্টোরিয়াল 4 হবে, ঠিক না? বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যা বলছো না, তাহলে ফ্যাক্টোরিয়াল কত হবে? 4 হবে। তাহলে 4 ইন্টু কত হবে? 3 ইন্টু কত হবে? 2 ইন্টু কত হবে? 1, মানে কি এটি বাংলা কত হবে? 24 হবে। কত? 24টি। তাহলে শেষ স্থানে 3 রেখে বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যা কত? 24টি। ঠিক আছে, ওকে, এটা আপাতত রইল। 24টি কি সংখ্যা? আবার বিজোড় সংখ্যা কিন্তু। হ্যাঁ, এই 24টি বিজোড় সংখ্যা শেষ স্থানে কি আছে? প্রত্যেকটা সংখ্যা শেষে কি আছে? 3 আছে। ঠিক আছে কথা? হ্যাঁ, এখন ঠিক সেম 3 নাম্বার কাজ কিন্তু আরো বাকি আছে। কি এই শেষ স্থানে তো আমরা 5ও রাখতে পারি, ঠিক না? 5ও তো রাখতে পারি। তাহলে এই কথাটা লিখবো, এবং শেষ স্থানে এখন লিখবো 5। শেষ স্থানে 5 রেখে এখন আমি শেষ স্থানে কি রাখবো? 5 রেখে বাকি ঠিক সেম কথাটা লিখবো, বাকি 4টি অঙ্কের কি বলতো? বিন্যাস সংখ্যা। অঙ্কের বিন্যাস সংখ্যা সমান সমান কি হবে? ঠিক সেমই তো হবে, কারণ শেষ স্থানে যেহেতু 5 রাখছি, 5টি অঙ্কের মধ্যে 5 হচ্ছে একটা অঙ্ক, তো শেষ স্থানে যেহেতু 5 রাখছি, তাহলে 5টি অঙ্কের মধ্যে একটা অঙ্ককে ফিক্সড করলাম, কারকে 5কে ফিক্সড করলাম, তাহলে বাকি অঙ্ক কয়টা আছে? 4টা আছে। তো 4টা অঙ্কের বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টোরিয়াল 4 হবে। তার মানে কত হবে? ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24 হবে, এতটি। ঠিক না? মোট কথা শেষ স্থানে যদি 3 রাখি, তাহলে বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যা হবে 24। এই 24টি হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, যার শেষে কি আছে? 3 আছে। আবার শেষ স্থানে 5 রাখলে বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যা হবে ঠিক সেম 24। এই 24টি তোমার বিজোড় সংখ্যা, যার শেষ স্থানে কি আছে? 5 আছে। তাহলে এখন বলো তো, এখন আনসার কত হবে? আমার তো বিজোড় সংখ্যাই গঠন করতে বলছে। কত অঙ্কের? 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে বলছে। তাহলে 5 অঙ্কের বিজোড় সংখ্যা কি 24 যোগ 24 হবে, মানে কি 48 হবে? এখন যদি তুমি বলো সুতরাং 5 অঙ্কের বিজোড় সংখ্যা, সাপোজ তোমাকে বোঝানোর সাথে বলতেছি, এখন যদি তুমি বলো সুতরাং 5 অঙ্কের বিজোড় সংখ্যা 24 যোগ হচ্ছে 24 ইকুয়াল হচ্ছে কত? 48। এটা আনসার তাহলে হবে না, এটা আনসার দিলে হবে না। কেন বলো তো? কারণ দেখো তো, এই অঙ্কগুলোর মধ্যে কি আছে ভাই? একটা জিরো আছে কি না? হ্যাঁ, জিরো আছে। তাহলে একটা কথা মনে রাখবা, দেখো এই যে তুমি 24টি সংখ্যা পাইছো, শেষ স্থানে 3 রেখে যে বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যা কত হয়? বাকি 4টি অঙ্কের মধ্যে কিন্তু একটা অঙ্ক কি জিরো আছে না? হ্যাঁ, জিরো আছে। তাহলে তাদের বিন্যাস সংখ্যা কত পাইছো? 24 পাইছো। 24টা তোমার কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু এই 24টা কিন্তু তোমার 5 অঙ্কের বিজোড় সংখ্যা না। কেন বলো তো? কারণ জিরো আছে। কারণ জিরো প্রথমে বসলে কি হয় বলো তো? আমরা কিন্তু অতি সংক্ষিপ্ততে শিখেছিলাম, জিরো প্রথমে বসলে কি হয়? 5 অঙ্ক জিরো প্রথমে বসলে সে কাউন্ট হবে না। তার মানে কি? মনে করো সাপোজ তোমাকে যে আমি বুঝাই, মনে করো 3কে তুমি শেষে রাখছো, আর জিরো যদি কোনোভাবে প্রথমে বসে, মানে 0 6 5 2 3, মনে করো 3 শেষে আছে মনে করো, তাহলে মানে জিরো মনে করো কোনোভাবে প্রথমে বসে গেল, তাহলে তার মানে কি এটা কি 5 অঙ্কের বিজোড় সংখ্যা হবে? না, হবে না। এটা তো 4 অঙ্কের বিজোড় সংখ্যা হয়ে যাবে। তার মানে কি এই 24টি সংখ্যা বিজোড় সংখ্যা, কিন্তু এই 24টি সংখ্যা কিন্তু 5 অঙ্কের বিজোড় সংখ্যা নয়। এই 24টি সংখ্যাও বিজোড় সংখ্যা, যেহেতু শেষ স্থানে 5 আছে, বিজোড় সংখ্যা, কিন্তু এই 24টি সংখ্যা কিন্তু 5 অঙ্কের বিজোড় সংখ্যা নয়। কিন্তু আমার দরকার কিন্তু 5 অঙ্কের বিজোড় সংখ্যা, বুঝছো কিনা? হ্যাঁ, আমার দরকার কি 5 অঙ্কের বিজোড় সংখ্যা। তাহলে আমার কি করতে হবে? আমার 4 অঙ্কের বিজোড় সংখ্যাগুলো বাদ করতে হবে, মানে এই 24 থেকে 4 অঙ্কের বিজোড় সংখ্যা মাইনাস করতে হবে, আবার এই 24 থেকেও কি 4 অঙ্কের বিজোড় সংখ্যা মাইনাস করতে হবে। মাইনাস করার পরে যা পাবো তাদের যোগফল হবে 5 অঙ্কের
বিজোড় সংখ্যা, ঠিক না? হ্যাঁ, তাহলে 4 অঙ্কের বিজোড় সংখ্যা তুমি কিভাবে বাইর করবা? তোমাকে বাইর করার এই 4 নাম্বার কাজটা হচ্ছে এটা, যে 4 অঙ্কের বিজোড় সংখ্যা বাইর করতে হবে। 4 নাম্বার কাজটা হচ্ছে এটা। কিভাবে বাইর করবা? তুমি লিখবা এখন, তুমি লিখবে এখন 4 অঙ্কের বিজোড় সংখ্যা বাইর করবো। হ্যাঁ, তাহলে কিভাবে? 4 অঙ্কের বিজোড় সংখ্যা কখন হবে? যখন 0 প্রথমে থাকবে, ঠিক না? এবং বিজোড় সংখ্যা যেহেতু, তাহলে 0 কে প্রথমে রাখতে পারি এবং 3 কে শেষে রাখতে পারি, তাহলে তো 4 অঙ্কের বিজোড় সংখ্যা পাওয়া যাবে। এবং 0 কে প্রথমে রাখতে পারি, 5 কে শেষে রাখতে পারি, তাহলেও তো 4 অঙ্কের বিজোড় সংখ্যা পাওয়া যাবে, ঠিক না? এইভাবে আমরা 4 অঙ্কের বিজোড় সংখ্যা বাইর করবো। এখন কি লিখবো? এখন 0 কে প্রথমে রেখে কি করলাম? 0 কে প্রথমে রেখে, 0 কে প্রথমে রেখে তুমি কি করবা? 0 কে প্রথমে রেখে এখন লিখো 0 কে প্রথমে রেখে 3 কে শেষে রেখে, 0 কে প্রথমে রেখে এবং এই জায়গায় একটা এবং লিখবা। 0 কে প্রথমে রেখে এবং 3 কে শেষে রেখে, 3 কে শেষে রেখে। ভালো করে বুঝো, 5টি অঙ্কের মধ্যে কিন্তু তুমি 2টি অঙ্ককে ফিক্সড করে ফেলছো। কিভাবে? 0 কে তুমি প্রথমে রাখবা অল টাইম, আর 3 কে অল টাইম তুমি কি রাখবা? শেষে রাখবা। তাহলে এরা তো ফিক্সড হয়ে রয়েছে। তাহলে মাঝখানে সংখ্যা, বিন্যাস সংখ্যা কয়টা থাকবে বলো তো? 3টা থাকবে। তাহলে যেহেতু 5টা অঙ্ক, তার মধ্যে 2টা অঙ্ক তুমি ফিক্সড করছো, তার মানে কি আর বাকি কয়টা অঙ্ক থাকবে? 3টা অঙ্ক থাকবে। তাহলে 0 কে প্রথমে রেখে এবং 3 কে শেষে রেখে বাকি কয়টি অঙ্ক থাকবে? বাকি 3টি অঙ্কের কি বাহির করবা তুমি? বিন্যাস সংখ্যা বাহির করবা। বাকি 3টি অঙ্কের বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল কত হবে বলো তো? 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হবে কত বলো তো? 60, ঠিক আছে? মানে 6টি আর কি, 6টি। আচ্ছা, ঠিক সেম আমরা লিখতে পারি এরকম, এক কথা বারবার লেখা দরকার আছে, অনুরূপভাবে লিখতে পারি। অনুরূপভাবে 0 কে কি? 0 কে প্রথমে রেখে, অনুরূপভাবে 0 কে প্রথমে রেখে কি 0 কে প্রথমে রেখে এবং কি 5 কে এখন শেষে রাখবো না, 5 কে শেষে রেখে, 5 শেষে রেখে বা 5 কে শেষে রেখে বাকি 3টি অঙ্কের কি বাহির করবা? বাকি 3টি অঙ্কের বিন্যাস সংখ্যা, বাকি 3টি অঙ্কের কি বিন্যাস সংখ্যা কত বলতো? কত বলতো? 6 হবে। ডাইরেক্ট 6 লিখে দিলাম, কারণ ফ্যাক্টোরিয়াল 3 মানে তো 6, ঠিক না? তো তুমি ফ্যাক্টোরিয়াল 3 লিখলা, সমস্যা নাই। দাঁড়াও, এই ফ্যাক্টোরিয়াল 3 লিখলে ইকুয়াল তো আসলে 6ই হবে। তাহলে দেখো তোমার এই 6টি সংখ্যা, মানে কি 0 কে প্রথমে রেখে এবং 3 কে শেষে রেখে যে তুমি 6টি সংখ্যা পাইছো, এই 6টি সংখ্যা কিন্তু তোমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আবার এই 0 কে প্রথমে রেখে আর 5 কে শেষে রেখে যে তুমি 6টি সংখ্যা পাইছো, এগুলোও কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা বলো তো? 6টা কয়টা? 12টা। তাহলে আমি যদি এই 48টা, মানে কি এই 24 আর এই 24, এই 48টা সংখ্যা থেকে যদি আমি 12টা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বাদ দিই, তাহলে বাকি কয়টা অঙ্ক থাকে? বাকি কয়টা সংখ্যা থাকে? 36টা সংখ্যা থাকে। এই 36টা সংখ্যা হচ্ছে আমার 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমার 5 নাম্বার কাজটা কি হবে বলো তো? 5 নাম্বার কাজটা হবে, সুতরাং আমরা কি করব? সুতরাং 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সুতরাং তুমি লিখবে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা, অবশ্যই বিজোড় কথাটা উল্লেখ করবা, অবশ্যই বিজোড় কথাটা উল্লেখ করবা। 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা, যেহেতু আমার প্রশ্নে বিজোড় সংখ্যার কথা বলছে, 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা কিভাবে বাইর করবা বলো তো? এই দেখো 24 যোগ হচ্ছে 24, এই দুইটা 24 পাইছিল না? 3 কে শেষে রেখে 24 পাইছিল, 5 কে শেষে রেখেও 24 পাইছিল। 24 যোগ 24 আর মাইনাস কত বলো তো? মাইনাস হচ্ছে 6 যোগ হচ্ছে 6, ঠিক না? 6 যোগ 6, ঠিক আছে? তাহলে 24 আর 24 কত? 48 মাইনাস কত? 6 আর 6 কত বলো তো? 12, তাহলে কত হবে? 36, এতটি। এটা হচ্ছে তোমার 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা 36টি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আনসার। তার মানে কি, একটু যদি সামারি করি, একটু লক্ষ্য করো প্রথম কাজটা কি? এখানে প্রথম কাজটা হচ্ছে তোমার এখানে মোট কয়টা অঙ্ক আছে সেটা লিখবা। 2 নাম্বার কাজ হচ্ছে তোমার যেহেতু বিজোড় সংখ্যা গঠন করতে হবে, তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যা আছে 5 আর 3, তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে তুমি এই কথাটা লিখবা যে বিজোড় সংখ্যা গঠন করা যাবে যদি শেষ স্থানে 5 অথবা 3 থাকে, ঠিক না? এটা লিখবা, এই 2 নাম্বার কথাটা এটা লিখবা। এরপর 3 নাম্বার কাজ হচ্ছে তুমি লিখবা তাহলে শেষ স্থানে 3 রেখে বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যা বাইর করবা এবং শেষ স্থানে 5 রেখে বাকি 4টি অঙ্কের বিন্যাস সংখ্যা বাইর করবা। ওকে, তুমি মনে রাখবা যেহেতু 0 আছে, তার মানে কি এই 24টি সংখ্যা কিন্তু 5 অঙ্কের বিন্যাস সংখ্যা নয়, 5 অঙ্কের বিজোড় সংখ্যা নয়। এইগুলো বিজোড় সংখ্যা কিন্তু 5 অঙ্কের নয়, এগুলো বিজোড় সংখ্যা কিন্তু 5 অঙ্কের নয়, যেহেতু 0 আছে। কারণ 0 প্রথমে বসলে কিন্তু 5 অঙ্ক থাকবে না, তখন কিন্তু 4 অঙ্ক হয়ে যাবে। বুঝছো কথা? হ্যাঁ, আচ্ছা, তাহলে 4 নাম্বার কাজটা তাহলে আমার কি হবে বলো তো? 4 নাম্বার কাজটা হবে এই যে 4 অঙ্কের বিজোড় সংখ্যাগুলো বাইর করা। কিভাবে বাইর করবা? 0 কে প্রথমে রেখে 3 কে শেষে রেখে বাকি 3টি অঙ্কের বিন্যাস সংখ্যা বাইর করবা, 6 হবে। অনুরূপভাবে 0 কে প্রথমে রেখে 5 কে শেষে রেখে বাকি 3টি অঙ্কের বিন্যাস সংখ্যা বাইর করবা, 6 হবে। তাহলে বলো তো এই 24 আর 24 48, এই 24 যোগ 24, এই 48টা সংখ্যা থেকে যদি আমি 6 যোগ 6 মানে কি 12টা
এই 48টা সংখ্যা হচ্ছে কি বলতো বিজোড় সংখ্যা, কিন্তু 5 অঙ্কের বিজোড় সংখ্যা নয়। মোট কথা এই 48 থেকে যদি আমি এই 6 আর 6 12 বিয়োগ করি তাহলে আমি কি পাবো? 5 অঙ্কের বিজোড় সংখ্যা পাবো। বুঝছো কথা? ভালো করে বোঝো। এই 48 থেকে 24 আর এই 24, এই 48 থেকে যদি আমি 6 আর 6 12 বিয়োগ করি তাহলে আমি কি পাবো বলো তো? 5 অঙ্কের বিজোড় সংখ্যা পাবো। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা তুমি কিভাবে লিখবা? 24 যোগ 24 মাইনাস 6 যোগ 6 মানে কি 48 মাইনাস 12 মানে 36টি। বুঝছো কথা? এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা।